নির্ঝরের কথা মতো পেছন ফিরে তাকাতে অবাক হয়ে যায় আবরাজ। বলে ওঠে, কই, এখানে তো কেউ নেই। নির্ঝর মাথা চুলকে বলে, কিন্তু আমি তো একটু আগে এখানে আম্মুকে দেখলাম। এমন সময় ছবি বেগম সেখানে এসে নির্ঝরকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে নির্ঝর, তুমি এখানে কি করছো? আমি তো এই সুপার হিরোর সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, তাই বুঝি, বেশ, তাহলে তো ভালোই। তবে শুধু গল্প করলেই তো হবে না, খেতেও হবে। তুমি ওইদিকে যাও, তোমার আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। সকাল থেকে তো তেমন কিছু খাওনি, কিছু খেয়ে এসো। আচ্ছা সুপারহিরো, তুমি থাকো, তোমার সাথে আবার পরে দেখা হবে। বলেই নির্ঝর ছুটে চলে যায়। নির্ঝরকে ছুটে যেতে দেখে আবরাজ বলে, বাচ্চাটা ভীষণ মিষ্টি, কেন জানি ওকে আমার ভীষণ আপন লাগছে। ছবি বেগম হেসে বলেন, ও তো তোমার আপনই। আবরাজ অবাক হয়ে জানতে চায়, মানে ও আমার আপন বলতে? ছবি বেগম বলে, না মানে বাচ্চারা তো সবাইকে আপন করে নেয়, সেটাই বলছিলাম আর কি। ও আচ্ছা, বুঝলাম। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নিঝুম এতদিন কোথায় ছিল, আর আজ এখানে এলোই বা কখন? তোমাকে বলেছিলাম না, ও এতদিন ঢাকায় ছিল, সেখানেই তো একটা মেডিকেলে ও এখন ডাক্তার হিসেবে আছে। আমি ওকে আবিরের বিয়ে উপলক্ষে দাওয়াত দিয়েছিলাম, সেই জন্য ও এই বাড়িতে ফিরে এসেছে। সত্যি কি তাই? হ্যাঁ, তা নয় তো কি। যাই হোক, তুমি আনন্দ করো, আমি আসছি, অনেক কাজ পড়ে আছে তো। বলতে বলতেই তিনি সামনের দিকে এগিয়ে চলেন এবং মনে মনে বলেন, আমাকে তুমি ক্ষমা করে দিও আবরাজ, তোমাকে অনেক মিথ্যা বলতে হচ্ছে। কি করব বলো, আমার যে হাত পা বাঁধা। তবে আর বেশি দিন এই মিথ্যা চলবে না, আমি খুব শিগগিরই তোমার সামনে সব সত্য নিয়ে আসব। আমার ওপর একটু ভরসা রাখো, আশা করি নিরাশ হবে না। এদিকে আবরাজ ছবি বেগমের যাওয়ার পানে তাকিয়ে ভাবতে থাকে, ওনার ব্যবহার কেমন জানি সন্দেহজনক লাগছে। উনি কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছেন? আমার কেন জানি তেমনই মনে হচ্ছে। নির্ঝরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে নিঝুম। আজ বিয়ে উপলক্ষে বেশ ভালো ভালো রান্না হয়েছে, পোলাও, কোরমা, চিকেন, গরুর কালো ভুনা, আরও কত কি। এসব তো নির্ঝরের ভীষণ পছন্দের খাবার, তাই সে এক প্রকার চেটে পুটে খাচ্ছে। খেতে খেতে এসে নিঝুমকে বলে, আম্মু জানো, আজ না আমি একজন সুপারহিরো দেখা পেয়েছি। ওই সুপারহিরো আমার পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে, যেমন মুভিতে করে। নিঝুম নিজের ছেলের ওই বাচ্চামো দেখে বলে, ও আচ্ছা, তাই বুঝি, ভালো তো। এরপর আমার সাথে ওই সুপারহিরো দেখা হলে এখন আমি ওনার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আচ্ছা দিও, এখন ভালো ছেলের মতো সবটুকু ভাত খেয়ে নাও। এভাবে নির্ঝর সব খাবার খেয়ে নেয়। এদিকে গায়ে হলুদের আয়োজন শুরু হয়। আবিরের গায়ে হলুদ মাখানো হচ্ছিল এবং নিঝুমও একটা হলুদ শাড়ি পরে আজ সেখানে উপস্থিত হয়। আবরাজও একটু দূরেই দাঁড়িয়েছিল হলুদ পাঞ্জাবি পরে। তার নজর যায় নিঝুমের দিকে। নিঝুমের দিকে চোখ পড়তে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। এই 5 বছরে যেন নিঝুমের সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এসব ভেবে হালকা হাসে আবরাজ। নিঝুমেরও চোখ যায় আবরাজের দিকে, কিন্তু সে নিজের চোখ ফিরিয়ে নেয়। এরই মধ্যে নিঝুম আবিরের গায়ে হলুদ মাখিয়ে দূরে সরে আসে। আবির হুইল চেয়ারে বসে ভাবছিল কিভাবে তার ভাই ও নিঝুমকে আবার কাছাকাছি আনা যায়। আর এই নিয়ে ভাবতেই তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আবির সকলকে উদ্দেশ্য করে বলল, আমার গায়ে হলুদ মাখানো শেষ হলে এবার আপনারাও একটু একে অপরকে হলুদ মাখিয়ে মজা করুন। আবিরের কথা শুনে সবাই একে অপরকে হলুদ লাগাতে শুরু করে। এসব দেখে আবরাজেরও ভীষণ ইচ্ছে করছিল নিঝুমের গায়ে হলুদ মাখিয়ে দিতে, কিন্তু কোথাও একটা গিয়ে সে বাধা পাচ্ছিল। এমন সময় হঠাৎ করে কিছু ছেলে দৌড়ে এসে তার পায়ে ধাক্কা খায়, যার ফলে সে কিছুটা দূরে গিয়ে কারো একটা গায়ে পড়ে যায় এবং সেই ছেলেদের হাতে থাকা হলুদের বাটি থেকে সমস্ত হলুদ পড়ে যায় আবরাজের গায়ে। আবরাজের মুখে হলুদ লেপ্টে থাকায় সে চোখ খুলতে না পারায় কিছু দেখতে পারছিল না। সে নিজের চোখ মুছতেই দেখতে পায় সে আরও অন্য কারোর ওপর নয়, নিঝুমের ওপর পড়ে আছে। দুজনের মধ্যে বিন্দুমাত্র দূরত্ব নেই। আবরাজ আবেগের বশে নিজের হাতে লেপ্টে থাকা হলুদ মাখিয়ে দেয় নিঝুমের গালে। নিঝুম হতবাক হয়ে যায়, তার হৃদয় স্পন্দন যেন একেবারে থেমে গেছে। হঠাৎ করে নিজের হুঁশ ফিরে পেয়ে সে আবরাজকে রেগে বলে, কি করছেনটা কি, সরে যান আমার ওপর থেকে। আবরাজ দ্রুত সরে গিয়ে অনুতপ্ত গলায় বলে, আমি আসলে ইচ্ছে করে করিনি, পা ফসকে পড়ে গিয়েছিলাম। নিঝুম বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, তাই বলে আপনি আমাকে এভাবে বিব্রত করবেন? এই হলুদ মাখার খেলায় অংশ না নিলেই পারতেন। দেখছেন কিভাবে আমার গায়ে হলুদ মাখিয়ে দিলেন। আবরাজ কিছু বলার আগেই তাদের কথোপকথন থামিয়ে
ছবি বেগম এগিয়ে এসে বলে উঠলেন, কি রে, এখানে এত হইচই হচ্ছে কেন? সবাই কি ঠিক আছে? নিঝুম কিছু বলার আগে আবরাজ পরিস্থিতি সামাল দিয়ে বলল, না কিছু হয়নি, আমি আসলে পা ফসকে পড়ে গিয়েছিলাম, তাই এমনটা হলো। ছবি বেগম সন্দেহ দৃষ্টিতে কিছুক্ষণ আবরাজের দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, একটু দেখে শুনে চলাফেরা করো, এমন দুর্ঘটনা ঘটেই যায় মাঝে মাঝে। তবে ভেতরে ভেতরে তিনি সব কিছু বুঝে নিলেন। আবরাজের নিঝুমের প্রতি আকর্ষণ যে এখনও গভীর আছে সেটা তিনি অনুভব করলেন। গায়ে হলুদের পর আয়োজন মিটে গেলে সবাই একে একে যার যার রুমে চলে যায়। আবরাজ তখনও তার রুমে যায়নি। বাড়ির বাগানে এক কোণে বসে নির্লিপ্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হাজারটা প্রশ্ন। নিঝুম, ছবি বেগম, সবার ব্যবহার যেন হাজার প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এসব ভেবেই সে মনে মনে বলে উঠল, আমি কিছুতেই আর অন্ধকারে থাকতে চাই না। এবার আমাকে সমস্ত সত্যটা খুঁজে বের করতেই হবে। আনিকা কবুল বলার মধ্য দিয়েই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। সবাই খুশি হলো। অবশেষে আবির ও আনিকার ভালোবাসা পূর্ণতা পেল। নিঝুম নির্ঝরকে নিয়ে খুব সাবধানে দূরে সরে আসে, যাতে তাকে আর আবরাজের মুখোমুখি না হতে হয়। বর্তমানে তারা আনিকাদের বাড়িতে অবস্থান করছে। নিঝুমের এখানে আসার একদম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ছবি বেগমের জোরাজোরিতে তাকে এখানে আসতে হলো। তবে এখন আবরাজের নজর বাঁচিয়ে চলতে হচ্ছে, কারণ সে তাকে আর নির্ঝরকে দেখলে হাজারটা প্রশ্ন করবে। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে নির্ঝর ছুটে কোথাও একটা হারিয়ে গেল। আসলে একটু দূরেই সে আবরাজকে দেখতে পেল, তাই ছুটে গিয়ে আবরাজের হাত ধরে বলল, সুপার হিরো এসো, আমি তোমাকে আমার আম্মুর সাথে দেখা করাবো। বলেই তাকে টানতে টানতে নিঝুমের সামনে নিয়ে এলো। নিঝুম তখন অন্যমনস্ক ছিল, তাই খেয়াল করেনি কিছুই। নির্ঝর আরবাজকে নিয়ে নিঝুমের সামনে এসে বলল, সুপার হিরো, এ হলো আমার আম্মু, আর আম্মু এ হলো আমার সুপার হিরো। আবরাজ ও নিঝুম একে অপরের সাথে চোখাচোখি করে স্তব্ধ হয়ে যায়। আবরাজ বিস্ফোরিত চোখে তাকায় নিঝুমের দিকে। আবরাজ নিঝুমের দিকে অবাক চোখে তাকিয়েছিল। তার সব হিসেব কেন গোলমেলে লাগছে। নির্ঝরের ভাষ্য মতে নিঝুম তার মা, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে নির্ঝরের বাবাকে? এই প্রশ্নই ঘুরছে তার মাথায়। এইদিকে নিঝুম পরিস্থিতি বেগতিক দেখে কি করবে কিছু বুঝতে পারছিল না। যে এই ভয়টা সে পাচ্ছিল, অবশেষে সেটাই কি তবে সত্য হলো? নিঝুম ভাবতে লাগলো, এখন কিভাবে সে পরিস্থিতি সামাল দিতে পারবে। নিঝুমের ভাবনার মাঝে আবরাজ বলে ওঠে, নির্ঝর তোমার ছেলে নিঝুম, তাহলে ওর বাবাকে? নিঝুম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা। নির্ঝর পরিস্থিতির কিছুই আঁচ করতে পারে না। সে আবরাজের দিকে ফ্যালফেল করে তাকিয়ে প্রশ্ন করে, তুমি আমার আম্মুর নাম কিভাবে জানলে সুপার হিরো? তুমি কি আমার আম্মুকে চেনো? আবরাজ নির্ঝরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক ভালোভাবেই চিনি। নিঝুম বুঝতে পারছিল না এখন সে কি করবে। তবে এই পরিস্থিতিতে তার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না, তাই সে আবরাজকে এড়িয়ে পালিয়ে যেতে চাইল। নির্ঝরের হাত ধরে বলে উঠল, চলো এখান থেকে। নিঝুম সামনের দিকে পা বাড়াতেই যাবে, এমন সময় আবরাজ নিঝুমের পথ আটকে ধরল। নিঝুম আর এগোতে পারল না। আবরাজের চোখে আজ বিস্ময় এবং ক্রোধ। এতদিন নিঝুম তার থেকে অনেক কিছু গোপন করেছে, কিন্তু আজ সে সব প্রশ্নের উত্তর জানবেই, এটাই সংকল্প করে নিয়েছে আবরাজ। তাই সে নিঝুমের উদ্দেশ্যে বলে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আর এক পাও সামনে এগোতে পারবে না নিঝুম। এতদিন তুমি অনেক কিছুই লুকিয়েছ আমার থেকে, কিন্তু আর নয়। নিঝুম বলে, আমার সামনে থেকে সরুন প্লিজ। না, আজ আমি সরব না। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার প্রশ্নের সঠিক জবাব দিচ্ছ, ততক্ষণ আমি এখান থেকে একটুও সরব না। বলো নির্ঝর, তোমাকে আম্মু বলছে কেন? ও কি তোমার সন্তান? হ্যাঁ, নির্ঝর আমার ছেলে, আমি ওর মা, কাঁপা কাঁপা কণ্ঠে বলে নিঝুম। আবরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে ওর বাবাকে? নিঝুম এবার আর কিছু বলে না। আবরাজের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যায়। সে চিৎকার করে বলে, চুপ করে আছো কেন? বলো, ওর বাবাকে? আমার জানা মতে যেহেতু আমার সাথে তোমার এখনো ডিভোর্স হয়নি, তাই তুমি এখনো বিয়েও করনি, তাহলে তোমার বাচ্চা এলো কোথায় থেকে? নাকি এটা কোনো অবৈধ? মিস্টার আবরাজ, হুঙ্কার দিয়ে বলে উঠল নিঝুম। নির্ঝরের হাত শক্ত করে ধরে বলে, নির্ঝর আমার সন্তান, ও পবিত্র, ওকে নিয়ে এমন কথা আমি বরদাস্ত করব না। আপনি নিজের সীমা অতিক্রম করবেন না। আবরাজ ক্রোধে ফেটে পড়ে, নিঝুমকে শক্ত করে ধরে বলে, আমি সীমা অতিক্রম করছি নাকি তুমি করছো? একেই তোমার বাবা আমাকে ঠকিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল, যার কারণে প্রথম প্রথম আমি তোমায় মেনে নিতে পারিনি। আর তারপর যখন তোমায় মেনে নেওয়ার চেষ্টা করলাম, তখন তুমি নিজের জেদ দেখিয়ে আমাকে ফিরিয়ে দিলে নিজের বন্ধু ইমরানের সাথে। আমি তো আরও
ভেবেছিলাম সবটা আমারই ভুল ছিল। এই ভেবে 5 বছরে কত কষ্ট পেলাম, অথচ এই 5 বছর পর তো মনে হচ্ছে আমার ভাবনাই ঠিক ছিল। শুধুই তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের জন্য আমি নিজের জীবনের 5টা বছর নষ্ট করলাম। এই বাচ্চাটা নিশ্চয়ই তোমার আর ইমরানের নষ্টামির ফসল, তাই না? নিঝুমা নিজেকে সামলাতে পারে না, ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আবরাজের গালে। ক্রন্ধিত স্বরে বলে, ব্যাস অনেক বলে নিয়েছেন আপনি, আর না, এবার আপনার মুখটা বন্ধ করুন। নির্ঝর আমার ছেলে, আর এটাই ওর একমাত্র পরিচয়, বুঝলেন? ওকে নিয়ে আর একটা খারাপ কথাও বলবেন না। এদিকে এতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচিতে চারপাশে অনেক লোক জমে গেছে। তাদের সবার ভিড় ঠেলে ছবি বেগম এগিয়ে এসে বলেন, তোমরা এখানে আর কোনো ঝামেলা করো না, এটা আমার অনুরোধ। এটা আমাদের নতুন কুটুম বাড়ি, এখানে এসব ভালো দেখাচ্ছে না। আবরাজ, নিঝুম, তোমরা বাড়িতে ফিরে চলো, ওখানে বসে ঠান্ডা মাথায় কথা বলা যাবে। আবরাজ এবার ছবি বেগমকেও রাগ দেখিয়ে বলে, আপনি চুপ করুন, আপনিও আমাকে কম ঠকাননি। কি যেন বলছিলেন? নির্ঝর আপনার কোনো আত্মীয়র ছেলে। এই নিঝুমের পাশাপাশি আপনিও আমার সাথেও 5 বছর ধরে প্রতারণা করেছেন। সমস্ত সত্যটা জেনেও আমার থেকে লুকিয়ে রেখেছেন। আপনার আর কোনো কথা আমি শুনতে চাই না, আপনারা সবাই ঠকবাজ। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, তবে যাওয়ার আগে আমি এই চরিত্রহীন মেয়েটার সাথে নিজের সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে যাব। বলেই আবরাজ নিঝুমের হাতটা শক্ত করে ধরে এতপর সবার সামনে থেকে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। নিঝুম বলে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আবরাজ বলে, এসেছিলাম তোমাকে মুক্তি দিতে, তবে এবার আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে এই সম্পর্ক থেকে মুক্তি পাবো। তোমার মতো একটা ঠকবাজ দুশ্চরিত্র মেয়ের ছায়াও নিজের ওপর আর পড়তে দেব না। নিঝুমের 2 চোখ বেয়ে জল পড়তে থাকে। আবরাজ নিঝুমকে নিয়ে জোরপূর্বক গাড়িতে ওঠায়। এতপর গাড়ি নিয়ে যেতে থাকে কোর্টের দিকে। এদিকে নির্ঝর হতবাক হয়ে দাঁড়িয়েছিল। সমস্ত ঘটনায় সে বেশ ঘাবড়ে গেছে। তাই তো ছবি বেগমকে জড়িয়ে ধরে বলে, সুপারহিরো আম্মুকে কোথায় নিয়ে গেল গ্রানি? আমার তো ভীষণ ভয় করছে। ছবি বেগম বলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আলমগীর খান এগিয়ে এসে ছবি বেগমকে বলেন, এই জন্যই আমি চেয়েছিলাম আবরাজকে সমস্ত সত্যিটা জানাতে। এখন পরিস্থিতি কেমন হয়ে গেছে দেখলে? আমার কথা তো তখন শুনলে না। বরবেশে থাকা আবিরের মধ্যেও চিন্তার ছাপ। আনিকা নিজের সদ্য বিবাহিত স্বামীর চিন্তাটা বুঝতে পারছে। আবির হুইল চেয়ারে করে এগিয়ে এসে ছবি বেগমকে জিজ্ঞেস করে, এখন কি হবে আম্মু? আবরাজ ভাইয়া কি এবার সত্যি নিঝুম আপিকে ডিভোর্স দিবে? ওদের কি আর এক হওয়া হবে না? ছবি বেগম বলেন, ওদের ডিভোর্স কিছুতেই হবে না, ওরা এবার এক হবেই। আলমগীর খান হতাশ স্বরে বলেন, এত কিছুর পরেও তুমি কোন মুখে এই কথা বলছো? বলছি তার কারণ আছে। এরই মধ্যে তার ফোন বেজে ওঠে। ছবি বেগম ফোন রিসিভ করে হাসি মুখে বলেন, আপনারা এসে গেছেন? আসলে একটা সমস্যা হয়ে গেছে। আপনারা আসার আগেই আবরাজের সামনে সমস্ত সত্যটা চলে এসেছে। তাই আবরাজ রেগে গিয়ে নিঝুমকে নিয়ে আদালতের দিকে গেছে। আপনি এখন শঙ্করপুর আদালতের দিকে যান, ওখানে গেলে ওদের দেখা পাবেন। বলেই তিনি ফোন রেখে দেন। আলমগীর খান প্রশ্ন করেন, কার সাথে কথা বললে তুমি? কে এসেছে? ছবি বেগম তৃপ্তির হাসি দিয়ে বলেন, এমন কেউ যে তাদের মধ্যকার সব কিছু ঠিক করতে পারবে। নিঝুমকে টানতে টানতে কোর্টের ভেতরে নিয়ে আসে আবরাজ। এতপর গলা খাখারি দিয়ে তার উকিল মোহাম্মদ আব্দুল হাকিমের উদ্দেশ্যে বলে, আপনাকে যেই ডিভোর্স পেপারস রেডি করতে বলেছিলাম তা এখনই এদিকে দিন। আব্দুল হাকিম এমন ধমক শুনে দ্রুত ডিভোর্স পেপারস বাড়িয়ে দেয় তাদের দিকে। আবরাজ নিঝুমের দিকে ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে বলে, জলদি এখানে সই করে আমায় মুক্তি দাও এই সম্পর্ক থেকে। নিঝুমের চোখ তখন অশ্রু জলে পূর্ণ, যেমনটা ছিল বিয়ের দিন। কাপা কাপা হাতে সে ডিভোর্স পেপারে সই করতে যাবে, এমন সময় হঠাৎ করে এক গম্ভীর কণ্ঠে কেউ বলে ওঠেন, দাঁড়াও। আবরাজ গলার স্বর অনুসরণ করে সেদিকে তাকিয়ে বলে, মামা তুমি? মিজানুর রহমান এগিয়ে আস্তে আস্তে বলেন, হ্যাঁ আমি। তবে আমি একা আসিনি, সঙ্গে একজনকে নিয়েও এসেছি। বলেই তিনি পেছনে ফিরে বলেন, ভেতরে এসো। সেই ব্যক্তিটি ভেতরে প্রবেশ করতেই আবরাজ ও নিঝুম দুজনেই হতবাক হয়ে যায়। নিঝুম হতবাক স্বরে বলে, ইমরান?
নিঝুম ও আবরাজ দুজনেই হতবাক চোখে ইমরানের দিকে তাকিয়েছিল। এত দিন পর এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আবারও তাদের যে ইমরানের মুখোমুখি হতে হবে এটা তাদের কেউ আশা করেনি। আবরাজ তো ইমরানকে দেখেই ক্ষেপে গেল। ছুটে গিয়ে ইমরানের কাছে গিয়ে তার গলার কলার চেপে ধরে বলল, কেন এসেছো এখানে? ইমরান আবরাজের থেকে চোখ সরিয়ে নিঝুমের দিকে তাকিয়ে বলে, নিজের অতীতে করা ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এসেছি। মিজানুর রহমান আবরাজকে উদ্দেশ্য করে বলে, ইমরানকে ছেড়ে দাও আবরাজ, ওর থেকে তোমার অনেক কিছু জানার আছে। ও আজ এখানে কোনো ঝামেলা তৈরি করতে আসেনি, বরং সমস্ত ঝামেলা মিটিয়ে দিতে এসেছে। এতদিনের জমা সব ভুল বোঝাবুঝি আজ মিটিয়ে দেবে ও। ইমরান মাথা নাড়িয়ে বলে, জি, আমার আপনাকে অনেক কিছু বলার আছে আবরাজ ব্রো। আপনি এতদিন ধরে অনেক ভুল ভেবেছেন। আমার জন্যই আপনার আর নিঝুমের মধ্যে 5 বছর আগে এত বড় একটা ঝামেলা হয়েছিল, যার ফলে আপনারা দুজন আলাদা হয়ে পড়েছেন। আবরাজ অবাক স্বরে জানতে চায়, এসবের মানে কি? ইমরান নিঝুমের দিকে তাকিয়ে হাত জোড় করে বলে, প্রথমেই আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিঝুম। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি তোর মতো পবিত্র চরিত্রের মেয়ের চরিত্রে কালি লেপন করেছি। আমাকে কতটা বিশ্বাস করতিস তুই, নিজের বন্ধু না ভাইয়ের মতো দেখতি, অথচ আমি সেই বন্ধুত্বের মর্যাদা রাখতে পারিনি। নিঝুমের চোখে তখনও জল ছলছল করছিল। আবরাজ অধৈর্য হয়ে বলে, যা বলার স্পষ্ট করে বলো। 5 বছর আগে আমি আপনাকে যা বলেছিলাম তার সবই মিথ্যা ছিল। আমার সাথে নিঝুমের কোনো অবৈধ সম্পর্ক ছিল না, বরং সেদিন কফি শপের মধ্যে আমি নিঝুমকে জোরপূর্বক নিজের কাছে টেনে নিয়ে। ইমরান নিজের পুরো কথা শেষ করার আগেই আবরাজ তার নাক বরাবর একটা ঘুষি মারে। ইমরান দূরে ছিটকে পড়ে। আবরাজ গর্জে উঠে বলে, শয়তানের বাচ্চা, তুই জানিস না তোর জন্য কত কি ঘটে গেছে। তোর জন্য আমি নিঝুমকে ভুল বুঝেছি। নিঝুমের মাকে মদ্যপ হয়ে এমন সব কথা বলেছি, যার ফলে ওর মা মারা গেছে। এমনকি আমি আজও নিঝুমের চরিত্র নিয়ে কত খারাপ কথা বলেছি। আমি ভেবেছি নিঝুমের বাচ্চাটা তোর, তোকে আজ আমি শেষ করে দেব। বলেই যখন না আবরাজ ইমরানের দিকে এগোতে নেবে, তখনই তার মামা তার পথ আটকে ধরে বলেন, দাঁড়াও আবরাজ, ও নিজের ভুলের জন্য অনুতপ্ত এবং নিজের ভুলে যথেষ্ট শাস্তি পেয়েছে। ও ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজে। ও আর বেশি দিন বাঁচবেও না। ওকে আর এভাবে মেরো না। মিজানুর রহমানের কথা শুনে আবরাজ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। নিঝুমও অবাক হয়। ইমরান উঠে দাঁড়িয়ে স্মিত হেসে বলে, আর বেশি দিন সময় নেই আমার হাতে, তাই মৃত্যুর আগে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এলাম। এতে যদি পাপের বোঝা একটু কমে। ইমরানের এমন কথা শুনে আবরাজের মন কিছুটা নরম হয়। একই সাথে সে আত্ম উপলব্ধি করে অনেক কিছু। কাঁদতে কাঁদতে বলে, সব দোষ আমারই। আমি সবসময় নিঝুমকে ভুল বুঝে গেছি, ওকে কষ্ট দিয়েছি। আমার জন্য নিঝুমের মা আজ আর এই পৃথিবীতে নেই। নিঝুম, আমি তোমার অপরাধী। দয়া করে আমার সব অপরাধের শাস্তি তুমি আমায় দাও। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। মিজানুর রহমান নিজের ভাগ্নের মাথায় হাত বুলিয়ে বলেন, না আবরাজ, সব দোষ তোমার একার নয়। নিঝুমা অনেক অন্যায় করেছে, ওর অন্যায়ের মধ্য ছিল। তুমি যখন নিজের সাথে ওর সম্পর্ক ঠিক করতে চেয়েছ, তখন ও তোমার বারবার অনুরোধ করার পরও সম্পর্ক ঠিক করেনি। তোমার বারণ করা সত্ত্বেও ইমরানের সাথে মেলামেশা করে গেছে। তুমি যখন ইমরানকে কেন্দ্র করে ওকে ভুল বুঝেছিলে, ও তখন নিজেকে অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট কিছুই করেনি। আর সবচেয়ে বড় অপরাধ ও যা করেছে, তোমার থেকে এতগুলো বছর তোমার সন্তানের কথা লুকিয়ে রেখেছে। দীর্ঘ 5 বছর যাবৎ তুমি জানতে পারোনি তোমার একটা সন্তান আছে। তোমার ছেলের শৈশব কেটেছে তোমার সান্নিধ্য ছাড়াই। এসব ভুলের জন্য নিঝুমকেও আমি অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে পারি। আবরাজ অবাক হয়ে বলে, মানে নির্ঝর ও কি তাহলে? হ্যাঁ, নির্ঝর তোমারই ছেলে আবরাজ। আর এই হলো তোমার আর নির্ঝরের ডিএনএ টেস্টের রেজাল্ট, যা দ্বারা তুমি শতভাগ নিশ্চিত হতে পারো যে নির্ঝর তোমারই সন্তান। ছবি বেগম তোমার আর নির্ঝরের চুল নিয়ে একটা ল্যাবে দিয়েছিলেন। আমি সেটা রিপোর্টই নিয়ে এসেছি। এই রিপোর্ট থেকে স্পষ্ট হওয়া যায় যে নির্ঝর তোমারই ছেলে। আবরাজ ডিএনএ রিপোর্টটা হাতে নিয়ে দেখে অবাক হয়ে তাকায় নিঝুমের দিকে। এতপর ধীর পায়ে এগিয়ে যায় নিঝুমের দিকে, নরম অথচ অভিযোগের সুরে বলে, কেন নিঝুম, কেন কেন করলে আমার সাথে এমন? আমার প্রতি তোমার রাগ থাকতেই পারে, কিন্তু তাই বলে এতগুলো বছর আমার থেকে
এত বড় একটা সত্য লুকিয়ে রাখলে, আমাকে আমার সন্তানের থেকে বিচ্ছিন্ন রাখলে এতগুলো বছর। এটা তোমার কেমন বিচার নিঝুম? কি পেলে এসব করে তুমি? নিঝুম কাঁদো কাঁদো স্বরে বলে, তো কি করতাম আমি? আপনি তো আমাকে বিশ্বাসই করেননি কখনো। যদি আমি আপনাকে এই সন্তানের ব্যাপারে বলতাম, তাহলে এখন যেমন আপনি নির্ঝর আমার ছেলে এটা জানার পর অবলীলায় ভেবে নিলেন যে এটা ইমরানের সন্তান, তখনও নিশ্চয়ই তাই ভাবতেন। আমাকে আরও অপমান করতেন, আমার সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেন। সেসব কিভাবে মেনে নিতাম আমি? আবরাজ রেগে বলে, তুমি সবসময় আমার দোষটাই কেন দেখতে পাও নিঝুম? নিজের ভুলগুলো কি তুমি দেখো না? একেই তুমি এতগুলো বছর আমার থেকে আমার সন্তানের কথা লুকিয়ে রাখলে, আমার সাথে যোগাযোগ বন্ধ রাখলে, আবার দেশে ফেরার পর আমার সন্তানের কথা না জানিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত সাই জানালে। এতপর আমি যখন তোমার সন্তানের ব্যাপারে জেনে ওর ব্যাপারে তোমায় প্রশ্ন করলাম, তখনও তুমি একবারও বললে না যে নির্ঝর আমার সন্তান। এমনকি ডিভোর্স পেপারে সই করা অবধি এই কথাটা জানালে না। আজ যদি ডিভোর্সটা হয়েও যেত আর মামা এসে সব সত্যটা না বলতেন, তাহলে বোধহয় কখনো আমার জানা হতো না যে নির্ঝর আমার সন্তান। তুমি সবসময় নিজেরটাই ভেবে গেলে নিঝুম, কখনো আমার ব্যাপারে ভাবলে না। তোমার ইগো, তোমার স্বার্থপরতা তোমাকে সম্পূর্ণ অন্ধ বানিয়ে দিয়েছে। নিঝুম কিছু বলতে যাবে, তার আগেই ছবি বেগমের হাত ধরে কোর্টের মধ্যে ছুটে এলো নির্ঝর, আলমগীর খান, এমনকি নববিবাহিত দম্পতি আবির আনিকাও এসেছে এখানে। নির্ঝর এসে ছুট লাগালো নিঝুমের দিকে এবং নিঝুমের সামনে এসে বলল, আম্মু, সুপারহিরো কি আমার বাবা? রানী বলল যে এই সুপার হিরোই নাকি আমার বাবা। নিঝুম কিছু বলার আগে আবরাজ নির্ঝরকে নিজের কোলে তুলে নিল এবং বলল, হ্যাঁ বাবু, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, আমাকে একবার বাবা বলে ডাকো। নির্ঝর হেসে বলে, বাবা। আবরাজ আবেগ ঘন হয়ে পড়ে, নির্ঝরের গালে ও কপালে অনেকগুলো চুমু খায়। সবাই বাবা ছেলের এই মিলনের দৃশ্যের সাক্ষী হয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। ছবি বেগম, আলমগীর খান দুইজনেরই চোখে জল। আলমগীর খান বলেন, আমি আর কখনোই আবরাজের মুখোমুখি হতে পারবো না ছবি। একেই তো আমি ওর থেকে ওর শৈশব কেড়ে নিয়েছি, আর ওর পিতৃত্ব কেড়ে নেওয়াও নীরবে সহ্য করেছি। ছবি বেগমও কান্নারত স্বরে বলেন, আমিও। এদিকে নির্ঝর নিঝুমের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? আমাদের কাছে এসো। গ্রানি তো বলল আমরা সবাই একই ফ্যামিলি, আমাদের একসাথে থাকা উচিত, তুমি এসো না আমাদের পাশে। ছবি বেগম ও নিঝুমকে বললেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু নিজের সন্তানের উপর তার প্রভাব পড়তে দিও না। যাও, আবরাজ আর নির্ঝরের পাশে গিয়ে দাঁড়াও। নিঝুম সমস্ত ভাবনা শেষে ছুটে যায় আবরাজের পাশে গিয়েই নির্ঝরকে জড়িয়ে ধরে আবেগে কান্না করে ফেলে। বলে, সরি সোনা, তোমার থেকে এতদিন সব কিছু লুকিয়ে রেখেছিলাম। নিঝুম নির্ঝরের দিকে তাকিয়েছিল, সেই মুহূর্তে আবরাজও তাকিয়েছিল নিঝুমের দিকে। আবরাজ মনে মনে বলল, আমার সাথে কেন তুমি এমন করলে নিঝুম? আমার সন্তানের পরিচয় এতদিন যাবৎ আমার থেকে লুকিয়ে রাখলে, এই জন্য আমি চাইলেও তোমায় কখনো ক্ষমা করতে পারবো না। ইমরান এগিয়ে এসে বলে, জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, তবে তবু আমি তোমাদের কাছে আবার ক্ষমা চাইছি, পারলে আমায় ক্ষমা করো। আবরাজ বলে, তোমার পাপের শাস্তি আল্লাহ তোমায় দিয়েছেন, এখন শেষ দিনগুলো ভালোভাবে কাটানোর চেষ্টা করো। তুমি যা করেছো তাতে তোমায় ক্ষমা করা কতটা স্বাভাবিক আমি জানি না, তবে আমি চেষ্টা করব। এতপর সে তার মামা মিজানুর রহমানের উদ্দেশ্যে বলে, মামা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আবরাজ দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমি দীর্ঘ 5 বছর যাবৎ নিজের সন্তানের থেকে বিচ্ছিন্ন ছিলাম, তবে এখন আর এক মুহূর্তও আমি আমার সন্তানের থেকে দূরে থাকতে পারবো না। তুমি প্লিজ সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলো, আমি আমার ছেলেকে নিয়ে লন্ডন যেতে চাই। আবরাজের কথা শুনে নিঝুমের বুক কেঁপে ওঠে। তাহলে কি আবরাজ নিঝুমের থেকে তার সন্তানকে আলাদা করতে চাইছে? এভাবে কি এখন সে এতগুলো বছরের প্রতিশোধ নিতে চাইছে? কিন্তু নিঝুমের পুরো জীবনটাই যে এখন নির্ঝরকে ঘিরে, নির্ঝরকে ছাড়া যে বাঁচবে না, তাই নিঝুম বলে ওঠে, ওকে আপনার সাথে নিয়ে যাবেন মানে? আবরাজ গম্ভীর স্বরে বলে, মানেটা খুবই সহজ। এতগুলো বছর তুমি আমার থেকে আমার সন্তানকে দূরে রেখেছ, কিন্তু এখন আর আমি তোমাকে সেই সুযোগ দেব না। আমি যেহেতু ওর বাবা,
তাই ওর ওপর আমার অধিকার সবচেয়ে বেশি। আমি তাই ওকে আমার সাথে নিয়ে যাব। নিঝুম প্রতিবাদ জানিয়ে বলে, আপনি এটা করতে পারেন না। নির্ঝর আমার ছেলে, আপনি আমার থেকে ওকে দূরে সরাতে পারেন না। ও শুধু তোমার একার নয়, ও আমারও ছেলে। আর তোমার মুখে এই কথা মানায় না। তুমি এতগুলো বছর আমার থেকে আমার ছেলেকে যখন দূরে রেখেছ, তখন এসব কথা মনে পড়েনি? এখন আমি মোটেই নিজের অধিকার ছেড়ে দেব না। আমার ছেলের অধিকার আমি বুঝে নেবই। নিঝুম কাতর স্বরে বলে, নির্ঝর আমার জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দয়া করে আমার থেকে ওকে আলাদা করবেন না। আমি যে মরেই যাব এমন হলে। আবরাজ কোনো প্রতিক্রিয়া দেখায় না। মিজানুর রহমান বলে ওঠেন, তুমি এতটাও নিষ্ঠুর হয়েও না আবরাজ। মানছি নিঝুমের প্রতি তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে ওকে এভাবে কঠিন শাস্তি দিও না। ও নিজেও এতগুলো বছর কম কষ্ট সহ্য করেনি। তাছাড়া নিজের ছেলে নির্ঝরের কথাও ভাবো। নির্ঝরে নিশ্চয় নিজের মাকে ছাড়া ভালো থাকবে না। ছোটবেলা থেকে তো ওর মায়ের সান্নিধ্যে বড় হয়েছে, তাই ওর সুন্দর মানসিক বিকাশের জন্য মা বাবা দুইজনেরই সঙ্গ প্রয়োজন। আবরাজ বলে, নিঝুম তো এতদিন আমার প্রতি কোনো মায়া দেখায়নি, তাহলে আমি কেন মায়া দেখাবো? আমি এত কিছু জানি না। আমি আমার ছেলেকে নিজের সাথে নিয়ে যাব, এটাই আমার শেষ কথা। এদিকে নির্ঝর নিজের মাকে কাঁদতে দেখে বলে, তুমি কাঁদছো কেন আম্মু? তুমি কাঁদো না প্লিজ, আমি কোনো দুষ্টুমি করব না আর। তবুও তুমি কেঁদো না। নিঝুম কান্নারত স্বরে বলে, তুমি আমার সব নির্ঝর, আমার নারী ছেঁড়া ধন। মিস্টার আবরাজ, আপনি আমার থেকে আমার সন্তানকে আলাদা করবেন না, এত বড় অন্যায় করবেন না। নির্ঝর বলে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না আম্মু, আমি তোমার কাছেই থাকবো। আবরাজ বলে ওঠে, আমার যা বলার আমি স্পষ্ট করে বলে দিয়েছি, এবার এই নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। বলেই সে নির্ঝরকে কোলে নিয়ে বের হতে নেয়। নিঝুম আবরাজের পথ আটকে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে? আমি এখানে একটা হোস্টেল বুক করেছি, যতদিন সিলেটে আছি আমি সেই হোস্টেলেই থাকবো এবং নির্ঝরও আমার সাথে সেখানেই থাকবে। মানে মানে আবার কি? বাংলা বোঝো না তুমি? আপনি এবার অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। আমার ছেলেকে আমার থেকে আলাদা করার কোনো অধিকার নেই আপনার। আমার অধিকার আছে কি না সেটা আমায় বুঝে নিতে দাও। সরে যাও আমার সামনে থেকে। ছবি বেগম এবার এগিয়ে এসে বলে, আবরাজ দয়া করে এমন করো না। নিঝুম নির্ঝরের থেকে আলাদা হলে মরেই যাবে। নির্ঝরে নিজের মাকে ছাড়া ভালো থাকবে না। মা ছেলেকে আলাদা করে এত বড় অন্যায় তুমি করো না। আপনার থেকে আমি ন্যায় অন্যায়ের জ্ঞান শুনতে চাই না। 5 বছর ধরে যখন আমার থেকে আমার সন্তানের পরিচয় লুকিয়ে রেখেছিলেন, তখন কোথায় ছিল আপনার এই সব ন্যায় অন্যায়ের বিচার? এখন আমাকে বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার আপনার নেই। বলে আবরাজ এগিয়ে যেতে থাকে। নিঝুম আর্তনাদ করে বলে ওঠে, আমার নির্ঝরকে আমার থেকে আলাদা করবেন না। চাইলে আমায় অন্য কোনোভাবে শাস্তি দিন, কিন্তু এত কঠিন শাস্তি না। আলমগীর খান এবার নীরবতা ভেঙে বলে, জানি আমার কোনো অধিকার নেই এই কথা বলার, কিন্তু তবুও বাবা হিসেবে তোমায় একটা সামান্য আবদার করছি। এভাবে মা ছেলেকে আলাদা করো না। নিঝুম মেয়েটা মরেই যাবে এমন হলে। আবিরও বলে, হ্যাঁ ভাইয়া প্লিজ, তুমি চাইলে নিঝুম আপিকে অন্যভাবে শাস্তি দাও, কিন্তু নির্ঝরকে ওর থেকে আলাদা করো না। আবরাজ কারও কোনো অনুরোধ শুনল না। নির্ঝরকে কোলে করে নিয়ে বেরিয়ে গেল। নিঝুম কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। বলতে লাগলো, আমার নির্ঝর, আমার ছেলে। এদিকে নির্ঝরও আবরাজকে বলল, বাবা আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আম্মু কোথায়? আম্মু আসবে না আমাদের সাথে? আম্মু ওভাবে কাঁদছে কেন? আবরাজ বলে, আমি তোমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, দেখবে ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু আমি আম্মুকে ছেড়ে কখনো কোথাও যাইনি। আম্মু না গেলে আমি যাব না। নির্ঝর, তুমি বাবার সাথে সময় কাটাতে চাও না? চাই, কিন্তু আম্মুর কথা আপাতত ভুলে যাও। আমি তোমায় অনেক চকলেট, খেলনা কিনে দেব। তোমার যা যা লাগবে বলবে, সেই সমস্ত কিছু তোমায় এনে দেব। তুমি শুধু আম্মু আম্মু করা বন্ধ করো। নির্ঝর এবার কাঁদো কাঁদো স্বরে বলে, আমার কিছু লাগবে না, আমাকে শুধু আমার আম্মুকেই লাগবে। আমার আম্মুকে চাই। আবরাজ এবার ধমক দিয়ে বলে, এত আম্মু আম্মু করো না তো। নির্ঝর এবার কান্না করতে করতে বলে, তুমি পচা, আমি আম্মুর কাছে যাব, আমি তোমার সাথে যাব না। এমন সময় মিজানুর রহমান বের হয়ে বলেন, আবরাজ এতটা কঠিন হয়েও না। নির্ঝর একটা ছোট বাচ্চা, ও নিজের মাকে ছাড়া ভালো থাকবে না। জানি তোমার রাগ করা স্বাভাবিক, কিন্তু এমন কিছু করো না যার জন্য তোমার ছেলেকে সাফার করতে হয়। আবরাজ বলে, আমার ছেলেকে কিভাবে বোঝাতে হয় সেটা আমি বুঝে নেব, তোমায় সেটা নিয়ে ভাবতে হবে না মামা, আমি আসছি। বলেই নির্ঝরকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয় আবরাজ।
নিঝুম বাইরে বেরিয়ে গাড়ির পেছনে পেছনে ছুটতে ছুটতে বলে, নির্ঝর, আমার নির্ঝরকে দিয়ে যান। বলে সে রাস্তার মধ্যে ছুটতে থাকে, কিন্তু গাড়ির গতির সাথে পেরে ওঠে না। একসময় রাস্তার মধ্যেই পা পিছলে পড়ে যায়, হাত এবং পায়ের বিভিন্ন স্থানে ছিলে যায়। নিঝুম সেই অবস্থাতেই রাস্তাতে পড়ে থাকা অবস্থাতেই কাঁদতে কাঁদতে বলে, আমার নির্ঝর, আমার বাচ্চা।